প্রতিদিনের তুলনায় আজ করিডোরের ভিড় কিছুটা পাতলা। সেন্টিমিটারের ভার বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মনোযোগও গম্ভীর হয়ে উঠেছে। ক্লাস ভর্তি বেঞ্চের ভেতর ফাঁকি দেওয়ার অবকাশ প্রায় নেই। সেই নিরুপদ্রবে করিডোরের মাঝখানে দিয়ে ক্লাস শরীরটাকে টেনে নিয়ে হেঁটে যাচ্ছে স্নেহা। মুখ বয়ে জমে থাকা অবসাদ লুকোনো কোনো চেষ্টাই নেই। চোখ দুটি নিচে নেমে এসেছে নির্ঘুম রাতের নীরব ছায়া। কাঁধে ঝোলানো ব্যাগটি আজ যেন স্বাভাবিকের চেয়েও ভারী একটি অনাকাঙ্ক্ষিত দায়ের মতো, যার ওজন কেবল বইয়ের নয়, জমে থাকা অদৃশ্য ক্লান্তিও। সেই দিনের পর থেকে আর নীলের দেখা পায়নি স্নেহা। নীলের এমন আচরণের কারণ কি ভাবতে গিয়ে সে কোনো উত্তর খুঁজে পায় না। প্রশ্নগুলো শুধু মাথার ভেতরে ঘুরপাক খায়, কিন্তু কোনোটা গিয়ে থামে না। দুপুরের দিক প্রায় ফাঁকা ক্যান্টিনে এক কোণে টেবিলে বসে আছে সে। হাতে ব্যাগ আর নোটবুকগুলো খুব যত্ন করে টেবিলের উপর সাজিয়ে রাখে, যেন এই সমস্যা শৃঙ্খলা তাকে কিছুটা স্থিতি দেবে। চারপাশে বিশেষ কেউ নেই, শুধু দোকানদারটি দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে ব্যস্ত, নিজের জগতেই ডুবে আছে। ক্যান্টিনের পাশে বিশাল গাছগুলো থেকে মাঝে মাঝেই নেমে আসছে শীতল বাতাস। সেই হাওয়ায় স্নেহা এলোমেলো চুল ছুঁয়ে যায়, মনে করিয়ে দেয় সব কিছুর মাঝেও পৃথিবী থেমে নেয়। এই নিঃশব্দ পরিবেশটাকে স্নেহার কাছে অদ্ভুতভাবে বাক্যহীন মনে হয়, যেন এই নীরবতা তার মাঝে কথাগুলো সবচেয়ে ভালো বুঝতে পারছে। স্নেহা নিজের ব্যাগ থেকে ডায়েরিটা বের করে। জীবনের বিষাদম দিনগুলোর তালিকায় আরেকটি দিনের বর্ণনা যোগ করতে যাচ্ছে সে। কলমের নিব আবারও ডায়েরির পাতায় স্পর্শ করে। I keep studying for so long, but today makes give up. It you are our there, help me reach again. লেখা শেষ হতেই সে খানিকটা থেমে যায়। মনে হয় এই কথাগুলো কেবল কাগজের কথা নয়, যেন কাউকে উদ্দেশ্য করে বলা। ঠিক তখনই ক্যান্টিনের অপর প্রান্তে বসে থাকা একজন লোক চোখে পড়ে। ইচ্ছে করে না তাকালে তাকে আলাদা করে চিনে ঠিক। সে নিজেকে পুরোপুরি আড়াল করে রেখে একটি পত্রিকার আড়ালে। বাহির থেকে দেখলে মনে হয় একজন নিঃসঙ্গ, মনোযোগী পত্রিকাপ্রেমী, কিন্তু বাস্তব চিত্রটি তার সম্পূর্ণ বিপরীত। লোকটি ক্যাপে সংযুক্ত ছোট ক্যামেরাটিও অস্বাভাবিকভাবে স্থির, এমন নিখুঁত এক কোণে সেট করা, যেমন ক্যামেরার উপর থেকে কেউ খুব মনোযোগ দিয়ে স্নেহাকে দেখছে। বিলাসবহুল ফ্ল্যাটের রুম সংলগ্ন প্রশান্ত বারান্দায় নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক পুরুষ, পরনে কেবল একটি সাফেদ তোয়ালে, অলসভাবে কোমরে জড়ানো। ভেজা চুলের ফাঁকা গালে পানির ফোঁটাগুলো ধীরে ধীরে নেমে আসছে তার গায়ে বয়ে। ছুঁয়ে যায় প্রশান্তর কাঁধ শক্ত পিঠ, তারপর নিঃশব্দে মিলে যায় নিচে। তার হাতে থাকা আইপ্যাডের স্ক্রিনের ভেসে ওঠা এক রমণীর এক মুহূর্তে তার সমস্ত মনোযোগ দখল করে রেখেছে। দৃষ্টির এক চুলও নাড়ছে না। চুলের ডগায় বয়ে গড়িয়ে পড়া কয়েক ফোঁটা পানি স্ক্রিনের উপর এসে পড়ে। আলো ঝিলমিল করে ওঠে মুহূর্তের জন্য, পরক্ষণেই ফোঁটাগুলো গড়িয়ে নিচে ঝরে যায়। লোকটি তাতে বিন্দুমাত্রও ভ্রূক্ষেপ নেই। তার চোখ এখন ব্যস্ত, নিখুঁতভাবে নির্লিপ্ত, মনোযোগী ও রমণীকে খুঁজে দেখা, যেন সে কোনো দৃশ্য উপভোগ করছে না, বরং কোনো কিছুর পরিমাণ করছে। আজ স্নেহা পরেছে হালকা টুলার ব্ল্যাক হোয়াইট লেগ জিন্স। চলার সঙ্গে সঙ্গে কাপড়ের নিচের অংশটা নরম ঢেউয়ের মতন নড়ে উঠছে একটা ছন্দ যে সে নিজেও টের পাচ্ছে না। ভেতরে সাদা শার্ট, কলারটা ইচ্ছে করেই বের করে রাখা অথবা না ভেবেই। তার ওপরে বেইজ রঙের সোয়েটার। এই সাজে কোনো
চেষ্টা নেই, কোনো আহ্বান নেই, তবু নীলের চোখে একটা সবচেয়ে বিপজ্জনক রূপ। চুলগুলো ক্লিনের বাঁধা, কিন্তু সামনের দিকে কয়েকটা বেরিয়ে হেয়ার মুখের সামনে নেমে এসেছে, বরাবর তাকে বিরক্ত করছে, বরাবর তার মনোযোগ কাটছে। নীল অজান্তেই ঠোঁট দুটো গোল করে স্কিনের দিয়ে ফুল দেয়। ঠিক তখনই কল কাকতালীয়ভাবে পাশ দিয়ে হালকা একটা বাতাস এসে স্নেহার গাল ছুঁয়ে যায়। চুলের কয়েকটা গোছা নড়ে ওঠে, লোকটা ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে, যেন এই বাতাসটা তারই দেওয়া, যেন দূরত্বের মাঝখানে সে এখনো ক্ষমতা ধরে রেখেছে। স্নেহার লোকটা মাঝেই বিরক্ত হয়ে হাত তুলে চুলগুলো সরিয়ে নেয়, কিন্তু অবাধ্য চুল আবারও বেরিয়ে পড়ে, ঠিক যেমনটা নীল জানতো। ক্যান্টিনে বসে থাকা লোকটি কানে লাগানো ব্লুটুথ থেকে হঠাৎ শব্দ ভেসে আসে, হোয়ার ইজ ইউর ফ্লক্স। লোকটি যন্ত্রমাভাবে মতোই উত্তর দেয়, অন দ্য সেভেন্থ ওয়ার্ড ফর দ্য থ্রি লাইন ইন দেয়ার ফ্রাউন্ড অ্যাক্টিক্স স্যার। নীলের ঠোঁটের কোণায় ধীরে ধীরে সন্তুষ্টের হাসি ফুটে ওঠে। নীল গার্ডটিকে আবার কমান্ড দেয়, জুম ইন অন দ্য ডিস্টেন্স ডান মেক। অর্ডার শোনা মাত্রই লোকটি নড়েচড়ে বসে। ক্যান্টিনের বাইরে আম গাছের আড়ালে লুকিয়ে উঠতে থাকা ড্রোন ক্যামেরাটিকে সে ধীরে ধীরে আরো জুম করে সরাসরি স্নেহার ডায়েরির দিকে। নীলের আইপ্যাডের স্ক্রিনে ভেসে ওঠে স্নেহার লেখা শব্দগুলো, আই কিপ স্টাডিং ফর সো লং, বাট টুডে মেক কিডস গিভ আপ ইট ইউর আর আওয়ার দেয়ার হেল্প মি রিচ এগেইন। স্ক্রিনের ওপর স্নেহা তখন নিজের জগতে হারিয়েছিল, চারপাশে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, শুধু কাগজ, কলম আর ক্লান্তি হৃদয়। হঠাৎ করে ফোনে ভেসে আসা একটি নোটিফিকেশন তার ধ্যান ভেঙে যায়। স্ক্রিনের আলো জ্বলে ওঠে, স্নেহার ফোনে আনলক করতে দেখে আননোন নাম্বার থেকে আর একটি মেসেজ এসেছে। বার্তাটি খুলতেই লেখা ভেসে ওঠে, ক্লামস ইজ ডান, টিচ ইউর হাউ টু স্টেয়ার, ইট ইজ দ্য স্মোট that forget studied hands. We will continue to believe in each other, fast for each other, and move forward steading stronger. মেসেজটা পড়তে স্নেহা থমকে যায়। হঠাৎ করেই বুক ভেতর অদ্ভুত একটা শিশিরের অনুভূতি ছড়িয়ে পড়ে। সে দ্রুত ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকায়। তার প্রবল আত্মবিশ্বাস, এই কথাগুলো যে লিখেছে সে নিশ্চয় খুব কাছে কোথাও আছে। এত নিখুঁতভাবে তার মনের কথা জানার মতো দূরে কেউ থাকতে পারে না। চোখ ছুটে যায় এক টেবিল থেকে আর এক টেবিলে। ক্যান্টিনের কোণাগুলোতে খালি, চেয়ারগুলো ফাঁকা থাকে, কিন্তু পুরো ক্যান্টিনটাই ফাঁকা, শুধু বাতাসের দুর্বলতা থাকা, গাছের পাতার শব্দ, আর দূরে কাউন্টারে লেখা অব্যবহৃত কাপের নিস্তব্ধতা। স্নেহা বিস্ময়ে রেশম কামার বদলে আরো ঘনীয় হয়ে থাকে। না দেখে কেউ ঠিক এই সময় কিভাবে এমন একটি মেসেজ পাঠাতে পারে, ভাবতে তার গা শিউরে ওঠে। হঠাৎ করে সে যে টেবিলটায় বসে আছে তার উপর ঠাস করে একটা শব্দ হয়। অপ্রত্যাশিত শব্দে স্নেহা খানিকটা কেঁপে ওঠে, হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। ধীরে ধীরে চোখ তুলে তাকাতে সে দেখতে পায় একটা হাত, স্পষ্ট বোঝা যায় ইচ্ছাকৃতভাবে কেউ টেবিলে হাত রেখে শব্দ করেছে, শুধু তাকে ভয় দেখানোর জন্য। পর মুহূর্তে সে হাতের মালিক স্নেহার সামনে চেয়ারে বসে আছে। স্নেহার সামনে ধীরে ধীরে দৃশ্যমান হয় একটি পরিচিত চেহারা, কামিনী। কামিনীর মুখ চোখে পড়তেই স্নেহার বুকের ভেতর ঘৃণা একটা ভরা নেমে আসে। মনে হয় বাতাসটাও হঠাৎ ভারী হয়ে গেছে। ঠিক তখনই তার কানে ভেসে আসে আরো দুটো মেয়েলি কণ্ঠ। হেই জুনিয়র। কণ্ঠের উচ্ছ্বাসের দিকে তাকিয়ে স্নেহা মাথা তোলে, দেখতে পায় কামিনীর ডান আর বাম পাশে দাঁড়িয়ে আছে তার ছায়াসঙ্গী দুইজন, সাবিহা আর রিয়া। স্নেহার রক্তিম লাল ঠোঁটে খানিকটা জোর করে তোলা এক ফোঁটা হাসি আঁকে, কণ্ঠ নরম রাখার চেষ্টা করেও সে বলে, হ্যালো। তার সেই এক শব্দের
জবাবে সাবিহা আর রিয়া একসঙ্গে একে অপরের দিকে তাকায়, চোখে চোখে রেখে বিদ্রূপের হাসি ছুঁয়ে দেয় তারা। ও ও মিস আন্টি, তুমি তাহলে কথাটা বলতে পারো? শব্দগুলো ভেসে বেরোলেও ভেতরে ছিল কাঁটার মতো খোঁচা। স্নেহার সঙ্গে সঙ্গেই বুঝে যায় এরাও আর পাঁচজনের সিনিয়রের মতো এসেছে বিরক্ত খেয়াল নামাতে। আর কোনো প্রতিক্রিয়া নয়, এই সিদ্ধান্ত নিয়ে সে নিঃশব্দে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নেয়। ব্যাগটা কাঁধে তুলে হাতে থাকা বইগুলো কোনো রকমে জড়ো করে নেয়, চলে যেতে উদ্দেশ্য হয়। ঠিক তখনই পেছন দিক থেকে হঠাৎ একটা জোর টান পড়তেন। অপ্রত্যাশিত টানে স্নেহার ভারসাম্য ভেঙে যায়। এত মুহূর্তের মধ্যেই সে আবার চেয়ারে বসে পড়ে অনিচ্ছায়, অপমানে। আরে আরে, চ চ চ চ। কামিনী নাট্যক্রিয়া ভঙ্গিতে ঠোঁট দিয়ে শব্দ করে ওঠে, চোখে কৌতূহল ছায়া, কণ্ঠে ঠান্ডা নিষ্ঠুরতা। স্নেহার রাগ সামনে নিঃশ্বাস নিয়ে বলে, আমাকে যেতে দিন। তুমি যদি চলে যাও তবে আমাদের কথা কে শুনবে বাবু? কামিনীর কণ্ঠ ছিল কৃত্রিম স্নিগ্ধতা, যেন ভয় দেখানোর উপর মিষ্টির প্রলোভ। স্নেহা ঠিক বুঝতে উঠতে পারে না এই আচরণের উৎস কোথায়, তবে একটু পরিষ্কার কামিনী বিরক্ত কেন্দ্রবিন্দু সে নিজেই। এইবার আরো স্পষ্ট নয়, স্নেহার মাথা তুলে খানিকটা স্পষ্ট স্থিতি কণ্ঠে বলে ওঠে, কি বলতে চান? কামিনী ধীরে ধীরে স্নেহার হাত ছেড়ে দেয়, চেয়ারে সোজা হয়ে বসে, ঠোঁটের কোণায় তৃপ্তি ছায়া। বেশ, যেহেতু তুমি নিজেই চাইছো তাহলে আমি সোজা কথা আসি। এক মুহূর্তেই বিরতি, ইচ্ছে করেই টানা নীরবতা। স্যার, ঋত্বিকের সাথে তোমার কি সম্পর্ক? প্রশ্নটা পড়ার আগে যেন শব্দ রূপ নেয়। স্নেহার মাথার ভেতর হঠাৎ করে তুলনামূলক বড়সড় এক বাজ পড়ে। সব শব্দ থেমে যায়, চারপাশ নিস্তব্ধ। তারপর স্নেহা হঠাৎই হাসতে শুরু করে, কিন্তু সেটা কোনো স্বাভাবিক হাসি নয়। ওটা এমন এক হাসি যা গা জ্বালায়, যার প্রশ্নটাকে অপমান করে, যা বোঝায় এই অভিযোগ তার কাছে এতটাই হাস্যকর যে ব্যাখ্যাযোগ্য নয়। হাসির শব্দ ক্যান্টিনের ফাঁকা দেওয়ালে ধাক্কা খায়, আর কামিনীর চোখে প্রথমবারের মতো এক চিলতে অস্বস্তি দেখা দেয়। এক মুহূর্তে নীরবতা পলকে করে স্নেহা, তারপর আবারও সে ঠোঁটের কোণে ভেসে সেই গা জ্বালানো হাসি। সে শান্ত গলায় বলে, কি করার আপু, আপনার জোকসটাই এমন ছিল, এতটাই হাস্যকর না যে হেসে থাকা সম্ভব হয়নি। নিজের তর্জনীয় দিয়ে চোখের কোণা থেকে এক ফোঁটা অশ্রু তুলে ধরে সে আবার বলে, এই দেখুন, হাসতে হাসতে তো রীতিমতো চোখের জল চলে এসেছে। মুহূর্তের মধ্যেই কামিনীর হাত উঠে যায় স্নেহার গালে থাপ্পড় বসানোর জন্য। ঠিক তখনই ক্যান্টিনের অপর প্রান্তে বসে থাকা লোকটি প্রতিক্রিয়া নামিয়ে উঠে আসতে নীলে ক্যামেরার ওপর নীল দাঁতে দাঁত চেপে আদেশ দেয়, ডন্স। এক শব্দে গার্ড থেমে যায়, কিন্তু থামে না দৃশ্য, কারণ কামিনীর হাত আর শূন্য নেই। স্নেহার হাতের মুঠোয় শক্ত করে ধরা। সাবিহা আর রিয়ার চোখ তখন বিস্ফোরিত, চক্ষু চড়গাছ। স্নেহার দৃষ্টি সোজা কামিনীর চোখে। চল শক্ত, দাঁতে দাঁত চেপে সে বলে, নিজের সম্মান নিজে রাখতে শিখুন। শব্দগুলো নিচু করে ধরল, সঙ্গে সঙ্গে সাবিহা আর রিয়া প্রতিবাদে ফটে পড়ে। হেই ইউ এইন্ট, হাউ ডেয়ার ইউ রাট ক্রাইমস অ্যান্ড সিনিয়র, এর সাথে এমন ব্যবহার করো? ভেবেছ প্রিন্সিপাল জানাতে পারলে তোমার কি হবে? স্নেহা এবার তাদের দিকে তাকায়, একই শান্তি, একই স্থিরতা। সে বলে, যদি সিনিয়রের কাছে অপমানই বেশি প্রিয় হয়ে থাকে তাহলে তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে দেওয়া তো আমার কর্তব্য হয়। নয়তো বাইবেলে লেখা আছে না, কারো হার মারা যায় না, তাই আর কি। কথা শেষ করে স্নেহা কামিনীর হাতটা এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যেন সেটি কোনো মানুষ নয়, একটা অপ্রয়োজনীয় বস্তু। কামিনী হঠাৎ করে উঠে দাঁড়ায়, দুই হাত জোর শব্দ তুলে টেবিলের উপর আছড়ে রেখে স্নেহার দিকে ঝুঁকে পড়ে। তার চোখে তখন আগুন। সে দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলে,
ইউ ব্লোডি বিগ। ঠিক আছে। শেষ মুহূর্তে ক্যান্টিনের অপর প্রান্তে থেকে গার্ডটি আবারও এগিয়ে আসতে চাইলে ক্যামেরারা উপরে নীল কণ্ঠ ভেসে আসে নিচু কিন্তু চূড়ান্ত। আই সেট স্টপ। খোলা এখন মোড় ঘুরবে। তার ঠোঁটের কোণে খুলেছে এক রহস্যর হাসি, যেন সে জানে ঠিক এই মুহূর্তে নাটকের মোড় ঘুরবে। এবং সত্যি, ক্যান্টিনের প্রবেশ পত্র থেকে হঠাৎ ভেসে আসে এক পুরুষালী ক্রুতিপূর্ণ কণ্ঠ। গার্লস, হোয়াটস গোয়িং অন হার। শব্দগুলো বাতাসের চিরে ঢুকে পড়ে। কামিনীর মুখ মুহূর্তে বিবর্ণ হয়ে যায়। বিস্ময়ে তার ঠোঁট থেকে দুটো শব্দ বের হয়, প্রফেসর ঋত্বিক। ক্যান্টিনের নিঃশব্দ আরও ঘন হয়ে ওঠে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প রং নাম্বার চলবে।